আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি বিজ্ঞানিকের নতুন আরো একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা শিখব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 13, যেটি সসীম ধারা। এই সসীম ধারার কিছু বেসিক কথাবার্তা। এই বেসিক কথাবার্তাগুলো জানা থাকলে, তোমাদের এই বেসিকগুলো ক্লিয়ার থাকলে, তোমরা পরবর্তীতে এই অধ্যায়ে যত অঙ্কগুলো করতে যাবে, তোমাদের কাছে অঙ্কগুলো অনেক সহজ মনে হবে। তো চলো কথা না বাড়িয়ে আজকে আমরা এই সসীম ধারার কিছু বেসিক কথাবার্তা একসাথে শিখি। আচ্ছা, প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অনুক্রম। অনুক্রমটা কি? ধরো আমি কিছু সংখ্যা লিখি, যে 2, 6, 8, 10 এরকম চলতে থাকলো। এই সংখ্যাগুলোর ক্ষেত্রে কি হচ্ছে? এই সংখ্যাগুলা যদি আমি ধরি যে ন্যাচারাল নাম্বার n বা স্বাভাবিক সংখ্যা n যদি আমি ধরে নিই, তাহলে প্রত্যেক ক্ষেত্রে এই n এর সাথে 2 গুণ করে পরবর্তীতে আগাবে। মানে ন্যাচারাল নাম্বার 1 এর ক্ষেত্রে সেটা হবে 2, ন্যাচারাল নাম্বার n এর মান 2 এর ক্ষেত্রে সেটা হবে 4। আচ্ছা, এখানে আমি একটু লিখে দিই, এখানে 4 হবে। আচ্ছা, 4 ন্যাচারাল নাম্বার 3 এর ক্ষেত্রে সেটি হবে 6, এরকম ভাবে চলতে থাকবে। তাহলে বিষয়টা কি বোঝাচ্ছে? এগুলো প্রত্যেকটি জোড় সংখ্যা। এই জোড় সংখ্যার একটি সংখ্যার এগুলো হচ্ছে একটি সেট, ঠিক না? এই যে জোড় সংখ্যার এই যে সেট, আমি যেটার একটা সাধারণ পদ সেটা হচ্ছে 2n, এই জোড় সংখ্যার সেটটাকে আমরা একটা অনুক্রম বলতে পারি। আমি যদি এটি একটা সেট দ্বারা আবদ্ধ করি তাহলে এটাকে আমরা একটা অনুক্রম বলতে পারি। তাহলে ভাইয়া অনুক্রমের সংজ্ঞাটি কি? ভালোভাবে খেয়াল করো। অনুক্রম হচ্ছে কতগুলো রাশি একটি বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত সেটা জানা যায়। তার মানে কি, যে প্রত্যেকটি রাশি এখানে এই যে 2, 4, 6, 8, 10, এই যে প্রত্যেকটা রাশি সমূহ, এটা হচ্ছে পূর্ব পদের সাথে, সাপোজ আমি যদি একটি ধরি যে 6, এটা তার পূর্ব পদের সাথে কিভাবে সম্পর্কিত? সেটা হচ্ছে 2 কম, আবার এর থেকে 2 বেশি কি 8, আবার 8 এর থেকে 2 কম 6, 6 থেকে 2 বেশি 8, আবার 8 এর থেকে 2 বেশি কত 10। ঠিক আছে? তাহলে আমরা এই যে যদি আমি একটি সাধারণ সম্পর্কে আমি যদি এদেরকে রূপান্তরিত করতে পারি, যেখানে 2n বলছি, এই যে সাধারণ সম্পর্কে আমি যদি রূপান্তরিত করতে পারলাম, তখন এই যে এই সংখ্যাগুলোর যে সেট হবে, এই সেটটাকে আমরা কি বলবো? অনুক্রম। ঠিক আছে? এই অনুক্রমের, এই জোড় সংখ্যার অনুক্রমের সাধারণ পদ 2n। ঠিক আছে ভাইয়া? ঠিক তেমনি আমি আরো অনেকগুলা সংখ্যা লিখতে পারি। সাপোজ আমি বিজোড় সংখ্যার অনুক্রমটা আমি যদি লিখি, তাহলে কি হবে? সিম্পল 1, 3, 5, 7 ডট 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 ডট, আমি যদি এখানে 13 দিয়ে শেষ করি। ঠিক আছে? আর এইটার আমার যে অনুক্রমটা সাধারণ যে পদটা হবে সেটা হচ্ছে 2n মাইনাস 1। ঠিক সেম ভাবে আমি যদি বর্গের যে সংখ্যাগুলো আছে, স্কোয়ার নাম্বার গুলা, যেমন 1, 4, 9, 16, 25 ডট 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 ডট, এটা সাধারণ যে পদটা হবে সেটি হচ্ছে n স্কোয়ার। ঠিক আছে ভাইয়া? সহজ ছিল। আচ্ছা, অনুক্রম জিনিসটা আমরা বুঝেছি। ওকে, এখানে তোমার বই দেখবা যে কাজ দেওয়া আছে। এখান থেকে আমি সাপোজ যদি একটি কাজ আমরা যদি বাছাই করে নিই, যে আমরা সাপোজ 4 নাম্বার যে কাজটা সেটা আমরা একটু লিখি, যে সাধারণ পদ দেওয়া আছে 1/2 টু দি পাওয়ার n
মাইনাস 1। ওকে, আচ্ছা একটু এখানে 2 টু দি পাওয়ার n মাইনাস 1টা এখানে হবে। তাহলে n যখন 1, n এর মান যখন 1, তখন এই সংখ্যার মানটা কি হবে? n এর মান আমি সাপোজ 1 ধরি, তাহলে 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1, তার মানে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 1/1 সমান 1। যখন n এর মান 2, তখন সেটা 1/2। যখন n এর মান 3, তখন সেটা 1/4। তখন n এর মান 3 মাইনাস 1, 2 টু দি পাওয়ার স্কয়ার, 2 স্কয়ার, তাহলে 1/2 স্কয়ার সমান 1/4। ঠিক আছে ভাইয়া, তাহলে এই সংখ্যাটা আমি যদি এখানে লিখি অনুক্রমটা 1 হাফ 1/4 ডট 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 ডট, এই অনুক্রমটা সাধারণ পদ 1 টু পাওয়ার 1/2 টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে ভাইয়া, ঠিক সেম ভাবে তোমরা বাকি যে ম্যাথগুলো এখানে কাজ দেওয়া আছে এগুলো করে ফেলবে। ওকে, এবার আসো ধারা কি জিনিস। ধারা ধারা বিষয়টাও অনেকটা সেম, কিন্তু এই ধারার ক্ষেত্রে কি হবে জানো? এই অনুক্রমে মাঝে যে প্রত্যেকটা পদগুলো আছে, এই প্রত্যেকটা পদ প্লাস চিহ্ন দ্বারা যুক্ত থাকবে। বুঝতে পেরেছো? সাপোজ আমরা সেই জোড় সংখ্যার অনুক্রমটা একটু লিখি, 2 4 6 8 10 এরকম চলতে থাকলো সাপোজ। এখন এটা একটা অনুক্রম অবস্থায় আছে, বাট এটা তখনই ধারা হবে যখন এটার মাঝে আমরা একটা প্লাস চিহ্ন দিয়ে দিব। এটা তখন কি হয়ে যাবে? ধারা। আচ্ছা, একটা কথা মনে রাখবা, ধারার পরপর দুইটি পদের যে পার্থক্য আছে না, পরপর দুইটি পদের পার্থক্য, এই দুইটা পদের পার্থক্য অলওয়েজ টাইম কি হবে? সমান হবে। ঠিক আছে? সাপোজ ধরো পার্থক্য অথবা অনুপাত, কথাটি একটু মাথায় রাখবা। সাপোজ এটা ক্ষেত্রে দেখো পার্থক্যটা দেখো, 4 থেকে 2 বাদ দিলে কত হয়? 2। আবার 6 থেকে 4 বাদ দিলে কত হয়? 2। 8 থেকে 6 বাদ দিলেও 2। 10 থেকে 8 বাদ দিলেও 2। আচ্ছা, এখন দেখো আরো একটা বিষয় দেখো, আমি যদি আরেকটা এখানে আরো একটি ধারা লিখি, 2 4 8 16, এখানে দেখো পার্থক্য কিন্তু সমান না, বাট কি অনুপাত সমান। 4/2 অনুপাত হচ্ছে 2, 8/4 এটার অনুপাত 2, 16/8 এটাও অনুপাত 2। তাহলে আমরা কি বলতে পারি যে যে কোনো ধারার পরপর দুইটি পদের মধ্যে সম্পর্কের উপর নির্ভর করে, আবার বলতেছি যে কোনো ধারার পরপর দুইটি পদের মধ্যে সম্পর্কের উপর নির্ভর করে ধারাটির আসলে বৈশিষ্ট্যটা কি হবে। বুঝতে পারছো? এই ধারা এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে সমান্তর ধারা, একটা হচ্ছে সমান্তর ধারা, আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। সিম্পল কথাই মাথায় রাখো, এই সমান্তর ধারার ক্ষেত্রে পরপর দুইটি পদের পার্থক্যটা সমান হবে। ঠিক আছে? পার্থক্য সমান। আর এখানে পরপর দুইটি পদের অনুপাত সমান হবে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে আমরা এখন পরবর্তীতে যেটি দেখব সেটি হচ্ছে সমান্তর ধারা রিলেটেড কিছু কথাবার্তা। তাহলে আমরা সমান্তর ধারার ক্ষেত্রে কি বলেছিলাম? কোন ধারার যে কোনো পাশাপাশি দুইটি পদের যে পার্থক্য থাকবে, এই পার্থক্যটা সব সময় যদি সমান হয়, তাহলে সেই ধারাটিকে আমরা কি বলবো? সমান্তর ধারা। তোমাদের বইতে একটি বিজোড় সংখ্যার উদাহরণ দিয়ে বলা আছে, আমরাও যদি সেটা বলি যে 1 3 5 7,
এটার ক্ষেত্রে দেখো 3 - 1 2, পার্থক্য 2, 5 - 3 2, 7 - 5 2। তাহলে প্রত্যেক ক্ষেত্রে পরপর দুইটি পদের পার্থক্য কি হচ্ছে? সমান থাকছে। আচ্ছা, এখন এই ধারার যদি প্রাপ্ত দুইটি পদের বিয়োগফল যেটাকে হবে, আমরা ম্যাথের ক্ষেত্রে সে টার্মটাকে আমরা বলবো সাধারণ অন্তর। আর যদি পদ সংখ্যা নির্দিষ্ট থাকে তাহলে সেটাকে বলবো আমরা সসীম ধারা। সাপোজ আমি এখানে ডট ডট না দিয়ে আমি যদি +9 +11 +13 পর্যন্ত যদি যাই, তাহলে এখানে দেখো আমি কিন্তু 13 পর্যন্ত শেষ করে দিয়েছি। তাহলে এটা হবে কি? একটি সসীম ধারা। কিন্তু যদি অনন্তর চলতে থাকে তাহলে এটা হবে অসীম ধারা। সসীম ধারাকে শান্ত ধারাও বলা হয়, আর অসীম ধারাকে অন্তর্ধারাও বলা হয়। আচ্ছা, যে কোনো ধারার প্রথম পদকে আমরা প্রকাশ করব এ দিয়ে, সাধারণ অন্তরকে প্রকাশ করব ডি দিয়ে, এটা মনে রাখবে সমান্তর ধারার ক্ষেত্রে। তাহলে এখন একটা বিষয় একটু খেয়াল করো, দেখো এই এই ধারার ক্ষেত্রে একটু চিন্তা করো। প্রথম পদ এ, সাপোজ আমরা এটা এ ধরে নিলাম, এটা হচ্ছে 1 এ। তাহলে সেকেন্ড যে পদটা আছে এখানে আমার ডিফারেন্সটা কত ছিল? 2। এখানে এমনিতে চিন্তা করে যে এখানে এ হচ্ছে 1 আর ডিফারেন্স কত? সাধারণ অন্তর কত? 2। প্রত্যেকটা ক্ষেত্রে মানে এই ধারার প্রতিটা পদের ক্ষেত্রে সাধারণ অন্তর 2 আর এ হচ্ছে 1। তাই এখানে প্রথম পদটা আমরা এ বলতে পারতেছি। দ্বিতীয় পদের ক্ষেত্রে দেখো এর মান 1 আর ডি এর মান 2। তাহলে দ্বিতীয় পদের ক্ষেত্রে আমরা কি বলতে পারতেছি? 3 সমান 3 ক্ষেত্রে আমরা বলতে পারতেছি এ প্লাস ডি। এখন এই 5 এর ক্ষেত্রে আমরা কি বলতে পারতেছি? এর মান কত? 1 আর ডি এর মান 2। তাহলে 5 এর ক্ষেত্রে আমরা এমনিতে সিম্পলি চিন্তা করো যে প্রত্যেক ক্ষেত্রে কি সাধারণ অন্তর কি আমার ডি না? তাহলে প্রথম পদ যদি এ হয় তাহলে দ্বিতীয় পদ এ প্লাস ডি। তাহলে তৃতীয় যে পদটা আছে এটা কি হবে? এই যে দ্বিতীয় পদের সাথে আরো সাধারণ অন্তর যেটা আছে সেটা যোগ হবে। যেমন দ্বিতীয় পদের সাথে 3 ছিল, আরো সাধারণ অন্তর কত? 2 যোগ হয়ে 5 হয়েছে। তাহলে দ্বিতীয় পদ আমার এখানে এ প্লাস ডি। তাহলে তৃতীয় পদ এ প্লাস ডি প্লাস ডি। চতুর্থ পদ এখানে এ প্লাস ডি প্লাস ডি প্লাস ডি। বুঝতে পেরেছো আমার কথা? প্রথম পদ এ ছিল, সাধারণ অন্তর 2 যোগ হয়ে বা সাধারণ অন্তর 2, আমি এখানে উদাহরণ হিসেবে 2 এর কথা বলতেছি। আমি সাধারণ অন্তর এখানে কত? 2 যোগ হয়ে 3 হয়েছে, আবার সাধারণ অন্তর 2 যোগ হয়ে 5 হয়েছে। এটা একটা উদাহরণ টাইপ। এখানে এমনি মানে সিম্বল এখানে এ আর ডি এর ক্ষেত্রে চিন্তা করো, মানে একটি জেনারেলি চিন্তা করো যে প্রথম পদ এ, দ্বিতীয় পদ এ প্লাস ডি, সাধারণ অন্তর ডি যোগ হয়েছে, আর তৃতীয় পদ যে দ্বিতীয় পদটা ছিল তার সাথে আরো ডি যোগ হয়েছে। চতুর্থ পদ এই যে তৃতীয় যে পদটা ছিল এ প্লাস ডি প্লাস ডি, তার সাথে আরো একটা ডি যোগ হয়েছে। যে এ প্লাস ডি প্লাস ডি তার সাথে আরো একটা ডি যোগ হয়েছে। আমি বুঝাইতে পারছি তোমাদের কথাটা? তাহলে এখানে জেনারেলি কি দাঁড়াচ্ছে? যে এ, এ প্লাস ডি, এ প্লাস কত? 2d, এ প্লাস 3d। কি আমার কথা কি বুঝতে পারছো? তাহলে আমরা যদি এই যে এটার একটা জেনারেলি মানে জেনেরিক একটা আমরা যদি একটা সাধারণ পদ মানে এটাকে আমরা দাঁড় করাইতে পারি, দেখো তাহলে কিন্তু আমরা একটা সমান্তর ধারার যেই এনতম পদ সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। কিভাবে দেখো একটু খেয়াল করো। এইখানে যে প্রথম পদ ছিল এ, আমরা এটাকে কি বলতে পারি বলতো? এইখানে আমরা যদি একটু লিখি, একে আমরা বলতে পারি এ প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডি, মানে 1 মাইনাস 1 তো 0, 0 সাথে ডি কোণ হয়ে 0, সেটা এই থাকে। এ প্লাস ডি এর ক্ষেত্রে আমরা বলতে পারি এ প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি। আবার এ প্লাস 2d এর ক্ষেত্রে আমরা বলতে পারি এ প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, এভাবে যদি চলতে থাকে তাহলে দেখো কি দাঁড়ায়, এ প্লাস 3 ক্ষেত্রে আমরা বলতে পারি 4 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে দেখো যে এটা হচ্ছে প্রথম পদ, তার মানে এন এর মান, এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ,
এটা হচ্ছে তৃতীয় পদ, এটা হচ্ছে চতুর্থ পদ, এরকম ভাবে চলতে থাকবে। আচ্ছা, তাহলে একটা বিষয় একটু খেয়াল করো, দেখো 1 এর সাথে এটা, 2 এর সাথে এই 2, থার্ড পদের 3 এর সাথে এই 3, 4 এর সাথে এই 4। তাহলে আমরা যদি n তম পদের ক্ষেত্রে একটু চিন্তা করি, এখানে যদি আমরা বলি n, এই n তম পদের ক্ষেত্রে তাহলে কি হবে? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এই দেখো n টা এখানে আসলো, মানে এটা জেনেরিক একটা ফর্মে দাঁড় করানো হয়েছে আর কি। বুঝতে পারছো? তাহলে আমরা n তম পদ দেখো, মানে চতুর্থ যে পদটা আছে, এই চতুর্থ পদটা হইছে a প্লাস 4 মাইনাস 1 ইন্টু d। তৃতীয় যে পদটা হইছে এটা হচ্ছে a প্লাস 3 মাইনাস 1 ইন্টু d। অ্যাকচুয়ালি ছিল a প্লাস 2d, মানে সেটাকে আমরা জেনেরিক একটা ফর্মে নিয়ে আসার জন্য আমরা এভাবে সাজিয়ে লিখলাম। তাহলে সেকেন্ড যে পদটা ছিল 2 নম্বর পদ, এই 2 নম্বর পদের ক্ষেত্রে আমরা বলতে পারতেছি কি a প্লাস 2 মাইনাস 1 ইন্টু d। তাহলে n তম পদের ক্ষেত্রে আমরা কি বলতে পারবো? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে আমরা যদি বলি যে কোন ধারার n তম পদ, সরি কোন ধারা না, সরি সমান্তর ধারার n তম পদ কি হবে? এটা খুব ভালোভাবে খেয়াল করো, দেখো সমান্তর ধারার n তম পদ, এটাকে আমরা কি লিখবো জানো? একটু আগে আমরা প্রমাণ করে এসেছি, এটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা একদম হৃদয়স্থ করে নাও, তোমার হৃদয়ে গেঁথে নাও, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এবার আসো, এখানে একটি কাজ দেওয়া আছে, আমরা যদি কাজটি একটু দেখি তোমার বইয়ের 251 নম্বর পৃষ্ঠায়, এখানে বলা আছে যে কোন সমান্তর ধারার প্রথম পদ a, তার মানে কি প্রথম পদ 5, তাহলে a সমান কি 5। আচ্ছা, সাধারণ অন্তর 7, তার মানে d সমান কি 7। তাহলে ধারাটির প্রথম যে 6টি পদ আছে সেটা নির্ণয় করো, ধারাটির 22 তম পদ নির্ণয় করো, 8 তম পদ নির্ণয় করো এবং 2p প্লাস 1 তম পদ নির্ণয় করো। আচ্ছা, এখানে আমরা লিখি যে এখানে প্রথম 6টি পদ, এটা একটা নির্ণয় করতে হবে আমাদের, 22 তম পদ নির্ণয় করতে হবে, 8 তম পদ এবং 2p প্লাস 1 তম পদ। আচ্ছা, এখানে দেখো প্রথমটা যদি আমি বলি যে প্রথম 6টি পদ, প্রথম 6টি পদের ক্ষেত্রে কি হবে? দেখো প্রথম পদ তো 5, ওকে ভেরি গুড, এটা যে একটু ধারা সেহেতু আমরা এভাবে লিখব 5। দ্বিতীয় যে পদটি আছে সেটা কি হবে? a প্লাস d। তার মানে প্রথম পদটি 5, তারপরটার সাথে আরো সাধারণ অন্তর যেটা ছিল ওইটা যোগ হবে, তাহলে কত হচ্ছে 7 প্লাস 5 12। মানে 12 থেকে 5 বাদ দিলে দেখো সেই সাধারণ অন্তরটা 7 বের হয়ে আসছে। আবার সেম ভাবে আমরা যদি আগাই, এটা হবে 19, এটা হবে 26, এটা হবে 33, এটা হবে 40। দেখো এখানে কিন্তু আমরা প্রথম 6টি পদ পেয়ে গেলাম। বুঝতে পেরেছো? সিম্পল বিষয়টা, জাস্ট সাধারণ অন্তরগুলো পরপর প্রথম পদের সাথে যে পদগুলো আসতেছে পরপর পদগুলোর সাথে যোগ করে দিচ্ছি, তাহলে আমরা পরবর্তী পদগুলো পেয়ে যাচ্ছি। দ্বিতীয় যেটা ছিল যে 22 তম পদ, তাহলে আমরা সূত্রটা কি জানি? আমি যদি এখানে লিখি যে 22 তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d, তাহলে n এর মান এখানে কত? 22, 22 মাইনাস 1 ইন্টু d। এখানে এর মান বসাও, এর মান কত? 5, 22 মাইনাস 1 তো আমরা জানি 21, আর এখানে d এর মান 7, তাহলে এখানে কত মান আসতেছে? 7 147 প্লাস 5 সমান 152। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে আর তম পদ কি হবে? আমরা জানি n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d, তাহলে আর তম পদের ক্ষেত্রে আমরা সিম্পলি বলতে পারি
আরতম পদ সমান এ প্লাস এন এর জায়গায় কি বসবে, জাস্ট আর বসবে, আর মাইনাস ওয়ান ইন্টু ডি। আর টু পি প্লাস ওয়ানতম পদে এখানে কি হবে, টু পি প্লাস ওয়ানতম পদ এ প্লাস এন এর জায়গায় কি বসবে, টু পি প্লাস ওয়ান বসবে, তাহলে কি হবে টু পি প্লাস ওয়ান, এখানে ছিল মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে এ প্লাস টু পি ডি। ক্লিয়ার বিষয়টা? সিম্পল। তাহলে এখানে দেখো একটু উদাহরণ দেওয়া আছে, আমরা উদাহরণটা একটু করার চেষ্টা করি। যে উদাহরণে বলা আছে যে একটি ধারা দেওয়া আছে 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ডট ডট ডট, একটি অসীম ধারা। এই ধারাটির কোন পদ, এই যে ধারাটি আছে এটার কোন পদ 383। আচ্ছা, এই ধারাটি থেকে আমরা যখন একটা প্রশ্ন সলভ করব তখন আমরা যেটা জানি সেটা অনুযায়ী আমরা ধাপে বাই ধাপে আমরা আগাতে থাকব। এখানে এই ধারার ক্ষেত্রে একটু চিন্তা করো, এখানে ধারা থেকে আমরা কি কি মান পাচ্ছি। প্রথম পদ a সমান 5, সাধারণ অন্তর d সমান কত, 8 - 5 3, 11 - 8 3, 14 - 11 3, তাহলে d এর মান 3। এখন আমরা জানি n তম পদ সমান a plus n - 1 into d, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি যে n তম পদ সমান a plus n minus 1 into d। তাহলে এই যে a plus n minus 1 into d, দুঃখিত, a plus n minus 1 into d, এইটা সমান আমার কত দেওয়া আছে 383। এখান থেকে আমাদের n এর মান বের করতে হবে, মানে কততম পদ এটা। তাহলে এর মান আমরা কি জানলাম, এর মান জানলাম আমরা 5 প্লাস n এর মান তো আমরা বের করব, d এর মান কত 3, 383। এখান থেকে আমরা জাস্ট ক্যালকুলেটরে যদি আমরা হিসাব করি, এখানে দেখো 3n minus 3 সমান এখানে হবে 378। তাহলে 3n সমান 3 কত, তাহলে 381। অতএব n সমান কি হচ্ছে 3127। তাহলে 127তম যে পদটা হবে সেটি হচ্ছে আমার কি, বলো, 127তম পদটা হচ্ছে 383। ওকে, তাহলে আমরা এই উদাহরণটা বুঝেছি। এখন আসো খুব আরেকটা ইম্পর্টেন্ট একটা বিষয়, যে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি। সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি, এইটা ভাই বিষয়টা আসলে কি। দেখো, আমরা দুইটি সাধারণ আমরা ধারা লিখি, যে দেখো আমরা এমনিতেই একটা ধারা যদি আমরা লিখি যে সাম অফ ন্যাচারাল নাম্বার, এটাকে আমরা a প্লাস, এটা প্রথম পদ, দ্বিতীয় পদ কি হবে a প্লাস d প্লাস তৃতীয় পদ a প্লাস 2d প্লাস ডট 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 ডট, এভাবে চলতে থাকলো। লাস্টের দিকে কি হবে, আমরা লাস্টের দিকে আমরা সাপোজ শেষ পদ আমরা p ধরে নিছি, প্রথম পদ a, সাধারণ অন্তর d এবং শেষ পদকে আমরা p ধরে নিচ্ছি।
তাহলে লাস্টের দিক থেকে বিষয়টা হবে এরকম যে p মাইনাস 2d প্লাস p প্লাস d প্লাস p, সরি এখানে হচ্ছে মাইনাস হবে p মাইনাস d প্লাস p। দেখো এই p কে আমরা শেষ পদ ধরে নিচ্ছি, তাহলে তার আগের পদটা কি হবে p মাইনাস d, তার আগের পদটা কি হবে p মাইনাস 2d। বুঝতে পেরেছো আমার কথা? আচ্ছা এইটাই আমি যদি আরেকবার লিখি, এই সেম ধারাটি কিন্তু আমরা এবার পিছন দিক থেকে আসব, আমরা বিপরীত ক্রমে আসব। তাহলে কি হবে বিষয়টা দেখো একটু, p প্লাস p মাইনাস d প্লাস p মাইনাস 2d প্লাস ডট 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 ডট, এখানে কি হবে a প্লাস 2d প্লাস a প্লাস d প্লাস a। আচ্ছা এখন যে আমি যে দুইটা ধারা লিখলাম সেম ধারা, এই দুইটা ধারাকে আমরা যোগ করে দিব। তাহলে যোগ করলে কি হয় দেখো, 2sn সমান প্রত্যেকবারই দেখো এখানে আসবে কি a প্লাস p। আচ্ছা এখানে দেখো প্লাস d আর মাইনাস d কাটা, তাহলে কি হবে এখানেও কি হবে a প্লাস p, আবার এখানেও কি হবে প্লাস 2d আর মাইনাস 2d কাটা, তাহলে এখানেও কি হবে a প্লাস p। এখন ডট 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 চলতে থাকলো, আবার এখানেও এসে সেম a প্লাস p a প্লাস p, এখানেও কি হবে a প্লাস p। আচ্ছা তাহলে আমরা পরবর্তী লাইনে কি লিখতে পারি যে 2sn সমান, এখানে a প্লাস p আসলে কয়টা আসছে বলতো, এক্স্যাক্টলি n এর মান যতগুলা n আছে, মানে n n n এর মান যত, n নাম্বারটা যত, ততগুলো আমার a প্লাস p আছে। সাপোজ আমি 10টি পদের যোগফল নির্ণয় করতেছি, ধারাটা 10টা পদের, তাহলে n এর মান কত 10, ঠিক আছে, ঠিক ততগুলাই তাহলে এখানে কি হবে n এর মান যত ততগুলাই a প্লাস p হবে। তাহলে এখানে a প্লাস p আছে কয়টা n টা, তাহলে আমরা একবার এখানে কি লিখতে পারি n ইন্টু a প্লাস p। আর কথা কি বুঝতে পেরেছো? হুম, গুড। আচ্ছা এখন দেখো যে আমরা n তম পদ পর্যন্ত নির্ণয় করব। আচ্ছা এখানে একটা কথা একটু লিখে নিই, অতএব sn সমান n বাই 2 ইন্টু a প্লাস p। এখন n তম পদ আমরা সাপোজ 10টা পদের ক্ষেত্রে আমরা নির্ণয় করতেছি, তাহলে এখানে n তম পদটাই কি শেষ পদ না, n তম পদটা এখানে কি শেষ পদ, কারণ আমরা সাপোজ 10টা পদের ক্ষেত্রে নির্ণয় করতেছি, তাহলে যে 10তম পদ, 10তম পদই তো হচ্ছে শেষ পদ। তাহলে এখানে n তম পদ, এই n তম যে পদটা আমরা টোটাল n পদের ক্ষেত্রে নির্ণয় করতেছি, তাহলে একদম এক্স্যাক্টলি n তম যে পদটা সেটা হচ্ছে আমার কি শেষ পদ। তাহলে এখানে যদি আমরা লিখি যে n তম পদ সমান, এটাই তো সেই p শেষ পদ, এইটাই কি ছিল আমরা একটু আগে কি শিখে আসছিলাম a প্লাস n মাইনাস 1 ইন্টু d। বুঝতে পেরেছো? এখান থেকে p এর মান যদি আমি এই সমীকরণে বসাই, তাহলে কি হচ্ছে আমার sn কত আসতেছে, এই সাম কত আসবে n বাই 2 ইন্টু a প্লাস p এর মান কত a প্লাস n মাইনাস 1 ইন্টু d। কিভাবে বুঝতে পেরেছো? অতএব এক্স্যাক্টলি এখান থেকে আমি যেই সামটা পাবো, যে যোগফলটা পাবো, সেই যোগফলটা কি হবে sn সমান n বাই 2 ইন্টু, এখানে এই দুইটা আছে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। বুঝতে পেরেছো আমার কথা? তাহলে কোন সমান্তর ধারার প্রথম পদ যদি a হয়, শেষ পদ p এবং পদ সংখ্যা যদি n, এটা যদি জানা থাকে,
তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে আমরা ওই ধারাটির সমষ্টি নির্ণয় করে ফেলতে পারি। ক্লিয়ার বিষয়টা ভাইয়া? ওকে, এখন আসো, এটা তো যে কোনো ক্ষেত্রে হইতে পারে। এখন আসো ভাইয়া, যে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে বিষয়টা কেমন হবে। সাপোজ আমরা স্বাভাবিক সংখ্যার আমরা যোগফল নির্ণয় করব, মানে এই যে 1 2 3 4 5 6 এভাবে আমরা আগাবো। তাহলে বিষয়টা এটা কেমন, কিভাবে আগাবে দেখো, আমরা n তম পদ যে কোনো একটা ধরে নিতে পারি। আমরা সাপোজ আমরা n তম পদের ক্ষেত্রে আমরা স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করব, যে কোনো সংখ্যা করতে পারি এটা। এখন সেক্ষেত্রে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে কি হয়, এখানে এর মান কত 1, তাহলে এখানে আমরা 1 বসালাম, প্লাস n - 1 টু এখানে d এর মান কত ভাইয়া, d এর মান 1। তাহলে আমার এখানে ন্যাচারাল নাম্বারের জন্য আমার কি হবে বলো, ন্যাচারাল নাম্বারের জন্য n/2 ইন্টু, এখানে আমি যদি বলি তাহলে n - 1 প্লাস 2, তাহলে এখানে একবারে n প্লাস 1। এটা হচ্ছে কি ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে সমান্তর ধারার যোগফল। বুঝতে পেরেছো? ওকে, তাহলে এখানে তোমাদের এখানে একটি কোশ্চেন দেওয়া আছে যে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো। তাহলে এখানে সিম্পলি তোমরা জাস্ট কি করবা, এখানে n এর মান 50 বসিয়ে দিলে তোমার হয়ে যাচ্ছে। তাহলে s50 সমান 50/2 ইন্টু 50 প্লাস 1। তাহলে এখান থেকে তোমার যে মানটি আসবে সেটা হচ্ছে 1275। এটা হচ্ছে তোমার অ্যান্সার। ক্লিয়ার? ওকে, এইভাবে তোমার কিছু উদাহরণ দেওয়া আছে, প্রত্যেকটি উদাহরণই সেম নিয়ম, তোমরা জাস্ট সিম্পলি ম্যাথগুলো করলেই পারবা। এখানে আমি যদি তোমাদের আরো একটি উদাহরণ করি, যে সাপোজ উদাহরণ 5 যেটা আছে, এটা যদি তোমাদের বোঝার সুবিধার্থে একটু বলি, দেখো যে তোমাদের যে ম্যাথটি দেওয়া আছে 7 প্লাস 12 প্লাস 17 প্লাস ডট ডট ডট, এই সমান্তর ধারাটির প্রথম 30টি পদের যোগফল। প্রথম 30টি পদের যোগফল। দেখো এখানে তোমার ফার্স্ট পদ 7, আর সাধারণ অন্তর কত 12 - 7 5, আবার 70 - 12 5, আর n সমান কত 30। প্রথম 30 পদের আমরা যোগফল বের করব। আমরা সূত্রটা কি জানি বলো, sn সমান n/2 ইন্টু 2a প্লাস n - 1 ইন্টু b। ওকে, এখানে জাস্ট সিম্পলি মানগুলো বসাও, n এর মান 30, 30/2, এর মান 7 প্লাস 30 - 1 ইন্টু d এর মান কত ভাইয়া 5। এখান থেকে তোমরা যদি ক্যালকুলেটরের মানটি হিসাব করো তাহলে তোমাদের মান আসবে 2385। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। সহজ না বিষয়টা? এক্স্যাক্টলি। তাহলে তোমরা
এখান থেকে যে আজকে যে সূত্রগুলো শিখলে, সূত্রগুলো কিভাবে আসলো, প্রতিপাদনটা আমরা জানলাম, বেসিকটা আমাদের ক্লিয়ার হলো। তাহলে এই রিলেটেড যে ম্যাথগুলো আসবে প্রত্যেকটাতে আমরা ইনশাল্লাহ পারবো। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা গুণোত্তর ধারার বেসিক সম্পর্কে আলোচনা করব এবং তার পরবর্তীতে আমরা এই দুই অধ্যায় মিলে যে যতগুলো ম্যাথ আছে আমরা ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব। তবে আমি একটা কথা বলি যে তোমরা ম্যাথগুলো নিজে নিজে সলভ করার ট্রাই করবে। বেসিকটা শিখবে, বেসিকটা শেখার পরে তোমরা ম্যাথগুলো নিজে নিজে সলভ করার ট্রাই করবে। এতে করে কি হবে জানো, তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়বে। আর প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়লেই তুই পরীক্ষায় অনেক ভালো করতে পারবে। তোমাদেরকে এই মাথা খাটিয়ে যে অঙ্ক করার অভ্যাসটা, এটা যদি তোমরা তৈরি করতে পারো, পরবর্তীতে তোমরা যে কোনো সায়েন্সের লাইফে বা ইঞ্জিনিয়ারিং যদি পড়াশোনা করতে চাও, তোমরা অনেক ভালো করবে ইনশাল্লাহ। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দিবে অথবা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হওয়ার পরে বিভিন্ন ম্যাথমেটিক্স সলভ করবে, এগুলোর ক্ষেত্রে তোমাদের যে বুঝে করার যে ক্যাপাবিলিটি তৈরি হয়, এটা খুবই প্রয়োজন। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সুস্থ থাকো আর আমার জন্য দোয়া করবে, আমি তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।